আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃতের সংখ্যা 200 ছাড়ালো। 24 ঘন্টায় আক্রান্ত 709, এখনো সংক্রমণের হার বেশি ঢাকায়। নানা অজুহাতে ঘরের বাইরে মানুষ, সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত। করোনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, প্রক্রিয়া শুরুর কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, কমেছে নতুন চাল সহ আদা, রসুন আর পেঁয়াজের দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে কবিগুরুর 160তম জন্মজয়ন্তী, করোনাকালের দুঃসহ দিনে অনলাইন আয়োজনে সুরের মূর্ছনা। নতুন 7 জনের মৃত্যুতে করোনায় মৃতের সংখ্যা 200 ছাড়ালো। একদিনে আক্রান্ত 709 জন। সংক্রমণ শুরুর পর 2 মাসের মাথায় আক্রান্তের সংখ্যা 13,000-এরও বেশি। নতুন করে সুস্থ হয়েছেন 191 জন। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন 2100-এরও বেশি রোগী। এখনও সংক্রমণ বেশি ঢাকা ও নারায়ণগঞ্জে, এরপরই চট্টগ্রাম ও ময়মনসিংহ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগামী। গত 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষায় 709 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও 7 জন। মৃতের সংখ্যা বেড়ে 206 এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,134। 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন। নতুন 191 জন সহ সুস্থ হয়েছেন 2,101 জন। হাসপাতালগুলো থেকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কারিগরি কমিটির সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্যারাসিটামল সেবন ব্যতিরিকে জ্বর সেরে গেলে, শুষ্ক কাশি, কফ, নিঃশ্বাসের দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে, 24 ঘন্টার ব্যবধানে পরপর 2টি RT-PCR পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, যদি 2টি RT-PCR পরীক্ষা করা সম্ভব না হয় সেক্ষেত্রে যদি রোগীর উপরোক্ত 1 এবং 2-এর নির্ণায়ক দুটি পরবর্তী টানা 72 ঘন্টা যাবৎ অব্যাহত থাকে, তবে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি দেওয়া যাবে। এখনও সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে। ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ি, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁ ও বাবুবাজার। হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যে কোনো জায়গায় আইসোলেশন অথবা অন্তরীণের নিয়ম মেনে চলতে হবে এবং হাসপাতাল হতে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী 14 দিন সেখানেই অবস্থান করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার, ভিটামিন সি, জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন স্থান থেকে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের অনেকে আবার সুস্থ হয়ে ফিরছেন ঘরে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সিলেটে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তারা। একজনের বাসা নগরীর দাঁড়িয়াপাড়ায়, অপরজন বিশ্বনাথের। আবাসিক মেডিকেল অফিসার জানান, মারা যাওয়া একজনের শরীরে জ্বর, সর্দি সহ করোনার উপসর্গ ছিল। অপরজনের শ্বাসকষ্ট থাকলেও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এদিকে সিটি মেয়রের সাথে বৈঠকের পর ঈদের আগে শপিং মল খোলা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দেবিদ্বারে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হল। কুমিল্লা জেলায় আক্রান্ত 134 জন। জয়পুরহাটের 5 বিপিতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 2 দিন আগে স্ত্রীসহ অসুস্থতা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে গেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়, পরে মারা যান তিনি।
ঝিনাইদহে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। জয়পুরহাটে নতুন করে হাসপাতালের স্টাফ সহ 4 জন করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে নতুন 2 জন সহ মোট আক্রান্ত 46। জামালপুরে নতুন করে 22 জন আক্রান্ত। ঠাকুরগাঁওয়ে আরও 3 জন সহ আক্রান্ত 24। লক্ষ্মীপুরে আক্রান্ত 51 জন। সিরাজগঞ্জে নতুন করে 3 জন আক্রান্ত। নওগাঁয় 4 স্বাস্থ্যকর্মী সহ আরও 7 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 60। মুন্সিগঞ্জের চিকিৎসক সহ নতুন করে আরও 32 জন আক্রান্ত। জেলায় মোট আক্রান্ত 243 জন। দিনাজপুরে আক্রান্তের সংখ্যা 36। বরিশালে আক্রান্তের সংখ্যা 49 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 28 জন। পটুয়াখালীর বাউফলে করোনা আক্রান্ত একই পরিবারের 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিশোরগঞ্জের ভৈরবে করোনাকে জয় করে বাড়ি ফেরা 21 জনকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। পঞ্চগড়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন 46 জন। ভোলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। আর আক্রান্ত 5 জনের 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে যানবাহন ও পথচারীকে জীবাণুমুক্ত করতে খুলনা মহানগরীর প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে জীবাণুমুক্তকরণ টানেল। মানিকগঞ্জে করোনা ভাইরাসের স্যাম্পল কালেকশনের প্রথম বুথ উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণ রোধে 10 মে থেকে শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। আমরা আপাতত ঈদ পর্যন্ত আমরা দোকান বন্ধ রাখি। করোনার কারণে কুড়িগ্রামে বন্ধ রয়েছে হাটবাজার। বৈশ্বিক দুর্যোগের সময় প্রশাসনের পক্ষ থেকে হাটবাজার নিলামের কিস্তির টাকা আদায়ের নির্দেশনায় বিপাকে ইজাদাররা। বন্ধ হাটের ক্ষতি পুষিয়ে টাকা পরিশোধের দাবি তাদের। এদিকে করোনার কারণে বিপাকে পড়েছে জেলার প্রায় 10,000 ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা সচেতনতায় রাজধানী সহ দেশজুড়ে টহলে আছেন সেনাবাহিনীর সদস্যরা। পথে ঘাটে, হাট বাজারে, পাড়া মহল্লায় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। তবে বাইরে আসার জন্য অজুহাতে শেষ নেই মানুষের। এদিকে শুক্রবার হয় সড়কে যানবাহনের চাপ কম। সিগন্যাল পয়েন্টে অবশ্য মোতায়েন আছে পুলিশ। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মালিবাগে কাজ করছে সেনাবাহিনী। বাজারে অহেতুক জনসমাগম রোধে এই কর্মতৎপরতা। জরুরি কাজ শেষে দ্রুত বাড়ি ফেরার তাগাদা সেনা সদস্যদের। যারা বাইরে বের হচ্ছেন, বিশেষ করে বাজারে বা কেনাকাটায়, তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা এই ব্যাপারগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা। শুক্রবার অফিস কারখানা বন্ধ, তাই যান চলাচল কম। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ। সিএনজি, প্রাইভেট কার এবং অটোরিক্সা রাস্তায় উঠবে না তারা কখনো। এই ধরনের মুসলেখা নিয়ে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। কাজের সন্ধানে পথে নেমেছেন কেউ কেউ। 1 মাস 9 দিন বসে ছিলাম, এখন তো প্যাডে আর মানতেছে না, কেউ তো কিছু দিচ্ছে না, এখন তো বাধ্য হয়ে বাইরে হচ্ছে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী 10 মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিং মল খোলার ঘোষণা থাকলেও করোনার বিস্তার রোধে রাজধানীর বেশ কয়েকটি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে জানান, ঢাকা নিউ মার্কেট সহ আশপাশের কোনো মার্কেটই ঈদের আগে খোলা হবে না। এছাড়া রাজধানী গুলিস্তান, ফুলবাড়িয়া মৌচাক মার্কেট এবং আনারকুলি মার্কেটও না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। করোনা আক্রান্তদের জন্য রাজধানীতে প্রস্তুত বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার। এর মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2013টি বেড, আর মহাখালী ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারে 1390টি বেড। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে সব কাজই শেষ। স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই এই দুটি সেন্টার চালু করা যাবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হয়েছে 2013 বেডের আইসোলেশন সেন্টার। এরই মধ্যে মাত্র 17 দিনে বসুন্ধরা সেন্টারের তাঁবুতে প্রস্তুত করা হয়েছে 1488টি বেড। মোট 6টি জোনে বেড থাকবে 248টি করে। প্রতিটি জোনের জন্য থাকবেন 8 জন ডাক্তার, আর নার্স থাকবেন 32 জন। এখন আর কোনো কিছু বাকি নেই। একজন করোনা রোগীর জন্য, ডাক্তারের জন্য, ইভেন নার্সের জন্য যা যা দরকার সব কিছুই এখানে আছে। তাঁবুর বাইরে 3টি কনভেনশন হলে রয়েছে 525টি বেড। প্রতিটি বেডের দূরত্ব রাখা হয়েছে 4 ফুট এবং বেডের পাশে রাখা হয়েছে নির্দিষ্ট আলাদা বিন। রোগীর অবস্থা অনুযায়ী থাকবে পোর্টেবল অক্সিজেন। মানা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সব রকম চাহিদা। সেবা দিতে গেলে
যারা ম্যানেজারিয়াল যারা আছেন, ডাক্তার, নার্স বা এর সাথে অন্যান্য সাপোর্ট সার্ভিসগুলো, এগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওনারা প্রোভাইড করবেন। আমার ধারণা যে খুব অচিরেই হাসপাতালের কার্যক্রম পুরোপুরি চালু হয়ে যাবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই পরিপ্রেক্ষিত বিবেচনায় এই স্বল্প সময়ের মধ্যে করোনা আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে আইসোলেশন সেন্টার। কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ সেবা দিয়ে রোগীদেরকে সুস্থ করতে প্রস্তুত তারা। এদিকে মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মার্কেটেও প্রস্তুত হয়েছে 1390 বেডের আইসোলেশন সেন্টার। 1 থেকে 5 তলা পর্যন্ত আইসোলেশন সেন্টারটির সার্বিক বাস্তবায়নে কাজ করছে 4 ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রস্তুতি আমাদের 100%ই, কিন্তু ইদানিং হচ্ছে গিয়ে স্যারেরা ওই স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর হচ্ছে গিয়ে সিসি ক্যামেরার ব্যবস্থা করছেন, এই জন্য হচ্ছে গিয়ে একটু লেঞ্জি হচ্ছে। ভবনের 6 তলায় ভিআইপিদের জন্য রাখা হয়েছে আলাদা বেড। এখানে নির্ধারিত 250টি বেডের মধ্যে আইসিইউ বেডের ব্যবস্থাও থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে। করোনা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা সহ বেশ কয়েকটি দেশ চীন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এসব বিনিয়োগের কিছু অংশ বাংলাদেশে আনতে পারলে এগিয়ে যাবে অর্থনীতি। তাই করোনাকে সুযোগ হিসেবে নিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। তৌহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতির চাকা থমকে আছে। দিন দিন অর্থনৈতিক মন্দার সংখ্যাও বাড়ছে। করোনা পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ইতিমধ্যে চীন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে জাপান সরকার। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি কোম্পানি ভারতে বিনিয়োগের কথাও বলছে। করোনার কঠিন সময়ে বাংলাদেশও বসে নেই। যে সমস্ত জাপানিজ কোম্পানি চায়না থেকে বের হয়ে আসবে তাদের রিএলোকেশনের জন্য জাপান সরকার $2.3 বিলিয়ন অ্যালোকেট করবে। প্রত্যেকের কাছে চিঠি পাঠাতে চাই। আমাদের এখানে ইকোনমিক জোন হচ্ছে, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং, আমরা এই যে ভেরি বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট। বিদেশি বিনিয়োগ আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বাড়ানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কারণ আমেরিকান অনেক কোম্পানি চায়নাতে আছে, আর মিস্টার ট্রাম্প সাহেব সেইগুলো বের করার জন্য উঠে পড়ে লেগেছেন। তা আমার মনে হয় আমরা এই সুযোগগুলো নিতে পারি। দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এগুলোর থেকে আমাদের রেট অফ রিটার্ন অনেক বেশি, ব্যবসায়ীরা এটা দেখে। আর আমাদের এনার্জি কষ্ট কম। করোনার কারণে আগের চেয়ে সুবিধা বাড়বে বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। চায়না থেকে অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়তো বিভিন্ন জায়গায় যাবে, তার কিছু অংশ যদি আমরা অন্তত নিতে পারি, সেইটিও আমাদের জন্য খুব বড় বিষয় এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কেবল ঘোষণা নয়, বাস্তবায়ন পর্যায়ে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। লোকজন এই দেশে যখন ইনভেস্টমেন্ট করতে আসে, খুব সুন্দর সুন্দর কথা আমরা বলি। আসার পর তাদের অভিজ্ঞতাটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, সেখানে এটা অনেকটা তাদের কাছে খুব পেঁচানো মনে হয়। অন্য কিছু আমরা অনেক সময় শুনি, সেই জিনিসগুলো আমাদের দূর করতে হবে। সর্বোপরি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদও দেন তিনি। বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলি আসবে, ধরেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রমজানের শুরুতে বাজারে কিছু পণ্যের দাম বাড়লেও এখন স্থিতিশীল। নতুন চাল বাজারে আসায় সব ধরনের চালের দাম নিম্নমুখী। কমেছে আদা, রসুন আর পেঁয়াজের দাম, তবে ক্রেতা কম থাকায় বেচাকেনা কম। সাইদুল ইসলামের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দাম থাকে ঊর্ধ্বমুখী। এবারে শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন সহনীয়। আদার কেজি 300 টাকা থেকে নেমেছে অর্ধেকে। চায়না আদাটা ছিল 300 টাকা কেজি, এখন হলো 150 টাকা কেজি। কমেছে শাকসবজির দাম, তবে নতুন সবজির দাম বাড়তি। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, ঝিঙা 60 টাকা, পেঁপে 60 টাকা আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে বাজারে ক্রেতা উপস্থিতি কম। মাল আসে কিন্তু ওই যে কোনো বিক্রেতা আছে, ক্রেতা নাই। মোটামুটি সব কিছুর দাম সস্তা আছে।
কোনোটা বাড়তি নাই। গত বছরকার চেয়ে এই বছর দাম অনেক কম সব সবজিরই। মাছের বাজারও স্থিতিশীল, যোগানও পর্যাপ্ত। যেটা 220-30 বেচছে এটা 200 টাকা কেজি বেচতেছে রুই মাছ। গরুর মাংসের দাম নির্ধারিত না হয় বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। গৃহস্থের কোনো মাল নাই, মাল থাকলেও এক এক গরু আপনার 15 থেকে 16,000 টাকা বেশি করে ক্রয় করতে হচ্ছে। বাজারে নতুন চাল আসায় দাম কমেছে অনেকখানি। নতুন চাল বাজারে আসছে, আস্তে আস্তে চালের দাম কমতেছে, আরো কমবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী আজ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কবির জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। অনবদ্য সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ, বিশ্ব দরবারে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাঙালির মননে চেতনায় চিরভাস্বর কবিগুরুর সৃষ্টিকর্ম সময়কে জয় করে আজও প্রাসঙ্গিক। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশন জটের আশঙ্কা, অনলাইনে পাঠদান সহ নানা সমন্বিত পদক্ষেপ। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। করোনা সংকটে 6 মাসের সেশন জটে পড়তে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন পাঠদান সহ বিভিন্ন সমন্বিত পদক্ষেপের কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। আর সংকট কাটলে অন্য ছুটি বাতিল করে অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সাবেক উপাচার্য আ.আ.ম. শাহ আরিফিন সিদ্দিক। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজ। করোনার কালো ছাপ শিক্ষা ব্যবস্থায়। মার্চ মাস থেকেই বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। তবে দুর্যোগে শিক্ষার্থীদের পাঠদান সহ বিভিন্ন কর্মপদ্ধতি নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সেশন জট না থাকলেও ছুটি বাড়ানো হলে সেশন জটের আশঙ্কার কথা জানান উপাচার্য। সময় যেটি চলে যাবে সেই সময়টুকু আমরা ফিরে পাবো না, আর সামনে হয়তোবা আরও কিছু সময় লাগবে। সংকট থেকে বেরোতে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থবিরতা কেটে, জড়তা কেটে কিভাবে সক্রিয় রাখতে পারি সেজন্য বিভিন্ন পদ্ধতি বিভিন্ন জন্য অংশগ্রহণ করবে। কেউ হয়তো ফেসবুকে করবে, কেউ একটি অ্যাসাইনমেন্ট দিয়ে করবে, কেউ অনলাইনে করবে, কেউ জুম ক্লাসরুম, গুগল ক্লাসরুম ব্যবহার করবে, কেউ জুম প্ল্যাটফর্ম ব্যবহার করবে, বিভিন্নভাবে যার যতটুকু আছে। বিভিন্ন দেশে ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসরুমে কম শিক্ষার্থী দিয়ে পাঠদানের উদাহরণ আছে। তবে বাংলাদেশে সেই পদ্ধতি সম্ভব নয় বলে জানান সাবেক উপাচার্য আ.আ.ম. আরিফিন সিদ্দিক। তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে সদ্ব্যবহার করা। শিক্ষক যখন লেকচার দিচ্ছেন তখন ছাত্রছাত্রীরা সেই সময় রিয়েল টাইমে শুনবে, ইন্টারাক্ট করবে, সেই ধরনের একটা ব্যবস্থা। অথবা শিক্ষক হয়তো একসময় বলে রাখবেন, সেটা পরবর্তীতে ছাত্রছাত্রীদের যার যে সময় হয় তখন কোর্স ডিরেকশন নেবে। এই অবস্থায় অন্য ছুটি বাতিল করে অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন সাবেক এই উপাচার্য। 30%, 40% কোর্স হয়তো অনলাইনে দিতে পারবে। পরবর্তীতে যখন সময়টা স্বাভাবিক হবে, তারা যখন ক্যাম্পাসে ফিরে আসবে, তখন তাদেরকে বাকি কোর্সগুলো দ্রুত শেষ করে এই সেশন জটের সমস্যাটা কিছুটা সংক্ষিপ্ত করা যেতে পারে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে সারা দেশে জরুরি সেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন। রাজনীতিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন প্রশাসনের সঙ্গে। তবে লোকবল সংকট ও সরঞ্জাম স্বল্পতায় কিছু জায়গায় বর্জ্য অপসারণের সমস্যা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গত 14 এপ্রিল থেকে ময়মনসিংহ লকডাউনের পর নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা কাজ শুরু করেন। সরকারি হাসপাতালগুলোতে নিশ্চিত করা হয় স্বাস্থ্যসেবা। এদিকে সিটি মেয়র বলছেন সবার সহযোগিতায় সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। নিত্য পণ্যগুলো, যে খাবার দাবারের যে ইয়াগুলো আছে, এগুলো পাচ্ছে। বিভিন্ন সংস্থাগুলো কিন্তু সহযোগিতা করছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে এই কাজগুলো এখন অব্যাহত রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনও চালু রেখেছে জরুরি সেবা। জলাবদ্ধতা ও খাবার পানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ রয়েছে সিটি কর্পোরেশনের। একই সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু রয়েছে। প্রয়োজনীয় মেরামতের কাজ করছে বিদ্যুৎ বিভাগ। সকলেই সব সময় আমরা সেবা, মানুষের
যেটা নিত্য প্রয়োজন যে সকল জিনিসের মানে লজিস্টিক্স হবে এগুলো কাজ চলছে। রংপুরে অব্যাহত আছে জরুরি সেবা, চলছে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ প্রবল, তাই কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ আছে। কাশতে কাশতে বুকের একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে, তো এখন ডাক্তার তো দেখতেছে না। খুলনা স্বাস্থ্য খাতে করোনার প্রভাব কম, শুরুতে যে সমস্যা ছিল তাও কাটিয়ে ওঠা গেছে। বিদ্যুৎ ও ওয়াসার কার্যক্রম ঠিক থাকলেও শুষ্কতার কারণে লবণাক্ততা বেড়েছে। সব মিলিয়ে সেবা কার্যক্রম সন্তোষজনক। বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগের সমন্বিত প্রয়াসে স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই আমরা ঝুঁকিমুক্ত অবস্থায় আছি। রাজশাহীতে লকডাউনে জরুরি সেবা অব্যাহত আছে। ছোটখাটো অভিযোগ থাকলেও বিদ্যুৎ পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন। বর্জ্য অপসারণেও তেমন সমস্যা নেই, সবকিছুই ঠিক আছে, শুধু মশারি সমস্যাটা একটু বেশি। বরগুনা জেলা প্রশাসন ও পৌরসভা জরুরি সেবার পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যথাযথ স্বাস্থ্যসেবা আছে, পুলিশ বিভাগের নাগরিক সেবা কার্যক্রম। এসবে সন্তোষ প্রকাশ করেছে নাগরিকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। শিগগির করোনা সংকট কাটবে, মানুষ ফিরে যাবে স্বাভাবিক জীবনে, এমন আশায় বুক বেঁধে আছে সকলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগ, প্রশাসন ও সংগঠনের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে হতদরিদ্র ও কর্মহীন মানুষকে সহায়তা দিয়ে এবার দৃষ্টান্ত স্থাপন করল জামালপুরের যমজ ভাইবোন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। 2 বছর ধরে দুটি মাটির ব্যাংকের জমানো টাকা অসহায় ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল জামালপুরের যমজ ভাইবোন ইব্রাহিম বিন বাশার ও সারা বিনতে বাশার। প্রায় 20,000 টাকা ও নিজেদের ঈদের জামাকাপড় কেনার জন্য সঞ্চিত জমানো টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে তারা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় কর্মহীন দরিদ্র অসহায় 2000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 59 বিজিবি। এছাড়া শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ও চককীর্তি ইউনিয়নে 700 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুরের কাহারোলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়ায় কর্মহীন পরিবারের মধ্যে দেশীয় প্রজাতির সোনালিকা জাতের মুরগি এবং লালমনিরহাটের নির্মাণ, পরিবহন সহ 15টি শ্রমিক সংগঠনের 700 শ্রমিকের মাঝে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভোলায় লালমোহনে কওমি মাদ্রাসার শিক্ষকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শাওন। বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনসার ভিডিপির 300 সদস্যর মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী, বেদে পরিবার ও হিজড়াদের মাঝে ঈদ উপহার, খাদ্য সামগ্রী এবং নোয়াখালীর হাতিয়ায় শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ। পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা ও ফসলের বীজ বিতরণ। নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের উদ্যোগে পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও করোনা আক্রান্তের ফলে লকডাউনে থাকা 300 পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ। ঠাকুরগাঁয়ে 5 শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। জন্মবার্ষিকীতে কবিগুরুর স্মৃতি বিজড়িত নওগাঁর প্রতিসরে করোনার কারণে কোনো আয়োজন নেই, তবে সেখানে মানুষের মন মননে বয়ে চলছে রবীন্দ্রনাথের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বিগত বছরগুলোতে এই সময়ে শত শত রবীন্দ্র ভক্তের পদচারণায় মুখরিত থাকত আত্রাই উপজেলার প্রতিসর। করোনা সংক্রমণের এই বিষণ্ণ সময়ে নেই কোনো আয়োজন। এখানে এখন উচ্ছ্বাসের বদলে নীরবতা। রবীন্দ্র স্মৃতি জাদুঘরও বন্ধ। জাদুঘর আমাদের বন্ধ রয়েছে, এটা হয়তো ছুটি বর্ধিত হতে পারে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি ছিল এই পতিশর। তিনি পতিশরে প্রথম এসেছিলেন ১৯০৫ সালে আর ১৯৩৭ সালে বিদায় নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আপন করে নিয়েছিলেন পতিশরের পিছিয়ে থাকা মানুষকে। এখানে বসেই তিনি লিখেছেন তালগাছ, ২ বিঘা জমি, বিদায়, অভিশাপ সহ নানা কবিতা ও উপন্যাস। এখানে রয়েছে বিশ্বকবির নানা স্মৃতিচিহ্ন। তার স্মৃতিচিহ্নগুলো সব আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি চেষ্টা করেছি সেগুলোকে যথাযথ উদ্ধার করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে ছিলেন কবি, জীবন ও জগতের উচ্চ সন্ধানী দার্শনিক, অন্যদিকে ছিলেন প্রজাবাৎসল জমিদার। তিনি নিজ উদ্যোগে গড়েছেন স্কুল ও পাঠশালা। কবিগুরুর স্মৃতিকে ধরে রাখতে তার জমিতেই একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর। রবীন্দ্রনাথের একেবারে নিজস্ব জায়গা, যেখানে ১ ছটা জমিও কিনতে হবে না, সেই রবীন্দ্রনাথ পতিশরে এই পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করা, এই পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানেই প্রতিষ্ঠিত হোক। পতিশরে বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। রবীন্দ্রনাথের সাহিত্য করার যত যা কিছু আছে সবকিছুর একটা গবেষণা কেন্দ্র পতিশরে গড়ে তোলার জন্য আমরা ৬৫ একর জমি রয়েছে রথীন্দ্রনাথ কৃষি ইনস্টিটিউশনের নামে। এর বাইরেও আছে রবীন্দ্র জমিদারির সম্পত্তি। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নওগাঁর মানুষের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন থাকবে। সবজি কিনে অসহায়দের দিচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। খুশি কৃষকরাও। দেখছিলেন রাত ১১টার ২১ সংবাদ। করোনা পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এর মধ্যে ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশে থাকা ভারতীয় কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে। শুক্রবার প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইটে প্রথম ধাপে শ্রীনগর, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের যাত্রীদের নিয়ে যাওয়া হবে। প্রতি ফ্লাইটে ১৭০ জনকে বহন করা হবে। অর্থাভাবে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং মৌসুমী সবজি কিনতে পারছেন না, তাদের সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় যুবলীগ। সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় শতাধিক পরিবারের সদস্যদের হাতে এসব সবজি তুলে দেওয়া হয়। রমজান মাস জুড়ে এ সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এদিকে কারওয়ান বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক ভাসমান ছিন্নমূলদের হাতে ইফতার তুলে দিয়েছে স্বরূপ নামে একটি সংগঠন। কৃষকদের লোকসান কমাতে সবজি কিনে গরিব অসহায়দের দিচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। প্রত্যন্ত অঞ্চল থেকে সবজি কেনায় খুশি কৃষকরাও। পুরো রমজান মাস জুড়ে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ধানের পাশাপাশি এবার ভাম্পার ফলন হয়েছে সবজির। কোভিড-১৯-এর কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা নিয়ে চরম বিপাকে প্রান্তিক চাষিরা। এ অবস্থায় কৃষকদের লোকসান কমাতে সরাসরি জমি থেকে উৎপাদিত সবজি কিনছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ। বাজার দরে কৃষকদের কাছ থেকে কেনা এসব সবজি বিতরণ করা হচ্ছে সরকারি ত্রাণের সাথে অসহায় গরিবদের মধ্যে। কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনার ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি কৃষকরা। এর ফলে ভবিষ্যতে কৃষিপণ্য উৎপাদনে আরও উৎসাহিত হবে বলে মনে করেন তারা। আমাদের সাধারণ কৃষকের কাছ থেকে এই যে সবজি কিনছেন, তা আমাদের মধ্যে কৃষি স্বস্তি, কিছু লাভের অংশ আমরা পাচ্ছি। প্রশাসন নিয়ে নিচ্ছে, ওইগুলো আমাদের ঘরে নিয়ে ন্যায্য মূল্য বাজারের টাকা দিয়ে দিচ্ছে। চাল ডালের সাথে সরকারি ত্রাণ হিসেবে এবার সবজি পেয়ে খুশি গ্রামের অসহায় দরিদ্ররাও। চাল ডালের সাথে আমরা সবজি পাইছি, কোনো সময় পাইনি, এবার সবজি পাই, অনেক ভালো হয়েছে। কৃষকদের লোকসান কমাতে প্রান্তিক চাষিদের কাছ থেকে সবজি কিনছেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, পুরো রমজান মাস এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেই কৃষকের কাছে যেই কৃষিপণ্য আছে, অর্থাৎ শাকসবজি আছে, ওইটা আমরা ক্রয় করব এবং চালের সাথে আমরা ত্রাণ হিসাবে সবজিটা যোগ করে দিব। কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।
করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ধান কাটার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটতে 125 শ্রমিককে পাঠিয়েছে পুলিশ। আর নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে গরিব কৃষকের বোরো ধান কেটে দিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কুমিল্লার মুরাদনগরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনীতে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিপদগ্রস্ত কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা সংকটে চিকিৎসকদের নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা সহ 100 কোটি টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, করোনার মতো কঠিন দুর্যোগে কাজ করে যাওয়া 25,000 চিকিৎসককে আগামী 6 মাস প্রতি মাসে মাত্র 1 টাকা মূল্যে 30 জিবি করে ডেটা সরবরাহ করবে গ্রামীণফোন। পাশাপাশি সব গ্রাহককে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 48 পয়সা মিনিটে কথা বলার সুযোগ, 7 দিনের ইন্টারনেট প্যাকেজে 100% বোনাস এবং 1 কোটি গ্রাহকের মাঝে 10 কোটি ফ্রি মিনিট বিতরণেরও ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। আরেকটি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। আফ্রিকা মহাদেশে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 200 ছাড়ালো, 24 ঘন্টায় আক্রান্ত 709, এখনো সংক্রমণের হার বেশি ঢাকায়। নানা অজুহাতে ঘরের বাইরে মানুষ, সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত। করোনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি পরামর্শ বিশেষজ্ঞদের, প্রক্রিয়া শুরুর কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, কমেছে নতুন চাল সহ আটা, রসুন আর পেঁয়াজের দাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।